আমি আমার স্বামীর অজান্তেই আমার প্যারালাইজ শ্বশুরকে গোসল করাতাম। আমি মিতু কখনো ভাবিনি জীবনে এমন একটা দিন আসবে যেদিন আমার শ্বশুর নিজের অতীতকে সামনে বসে নিঃশব্দে শ্বাস নিতে দেখবে। আমার স্বামী রাকিব ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজে পরিচিত নাম, আত্মীয় স্বজনের কাছে ভীষণ সম্মানিত। আমরা ধানমন্ডির একটি বড় পুরনো বাড়িতে থাকতাম, আর আমাদের সঙ্গে রাকিবের বাবা মানে আমার শ্বশুরও থাকতেন। আমার শ্বশুর প্রচন্ড শক্তপোক্ত একজন মানুষ ছিলেন, সবাই তাকে ভয়ও পেত আবার সম্মানও করত। ঠিক 5 বছর আগেই হঠাৎ করে মানুষটা স্ট্রোক করলো, কথা বলতে পারতো না, এমনকি হাত পাও নাড়াতে পারতো না, শুধু চোখ দিয়ে তাকাতো আর ধীরে ধীরে শ্বাস নিত। বিয়ের পরে একদিন আমার স্বামী রাকিব আমাকে ডেকে খুব গম্ভীর ভাবে একটা কথা বলল, মিতু একটা কথা খুব পরিষ্কার করে বলি তোমাকে, আব্বার ব্যাপারে একটা নিয়ম আছে। আমি জিজ্ঞেস করলাম কি নিয়ম? আমার স্বামী বলল, আমি বাসায় না থাকলে কখনোই আব্বার ঘরে ঢুকবে না, ওনার দেখাশোনা করার জন্য লোক আছে, নার্স আছে, তুমি হাত দিবে না, গোসল করানো, কাপড় পাল্টানো, এগুলো কোনো কিছুই করতে যাবে না তুমি। আমি একটু অবাকই হয়েছিলাম, আমি তার বৌমা, একটু সাহায্য করলে সেখানে তো দোষের কিছু নেই। একথা বলায় রাকিবের গলা হঠাৎ শক্ত হয়ে গিয়েছিল। একদম না মিতু, আব্বা চান না তাকে এই অবস্থায় কেউ দেখুক, বিশেষ করে পরিবারের কেউ না। একটা কথা মনে রেখো, এই নিয়ম ভাঙলে সংসারে আগুন লাগবে। ভালোবাসার খাতিরে আমি একদম চুপ হয়ে গেলাম। পুরো 2টা বছর আমি কখনোই ওই দরজায় পা রাখিনি। একজন নার্স সকাল বিকাল সব সামলাতো, সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। একদিন রাকিব 3 দিনের জন্য চট্টগ্রাম গেল কাজের কারণে। দ্বিতীয় দিন দুপুরে আমার ফোনে একটা কল আসলো, আমার শ্বশুরের যিনি দেখাশোনা করেন তিনি কল করেছেন, তার একটা বিপদ হয়েছে, এখন সে হাসপাতালে ভর্তি, 2-3 দিন আসতে পারবে না, সেটা আমাকে জানালো। ফোন রেখে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর ধীরে ধীরে আমি আমার শ্বশুরের ঘরের দিকে গেলাম। তিনি বিছানায় পড়ে আছেন, কাপড় নোংরা হয়ে গিয়েছে, শরীর ঘেমে ভিজে গিয়েছে, বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। আমার শ্বশুরের চোখ দুটো তাকিয়ে আছে আমার দিকে, ভীষণ অসহায় লাগছে। এটা দেখে আমার কলিজার ভিতরটা মোচড় দিয়ে উঠলো, আর বলতে লাগলাম, আমি কিভাবে এখন আপনাকে ফেলে রাখি বলেন তো? আর ওদিক থেকে আমি আপনার ঘরে এসেছি সেটা শুনলে তো আপনার ছেলে প্রচন্ড রেগে যাবে। তবু আমি ভয় না পেয়ে পানি গরম করে নিয়ে আসলাম। ধীরে ধীরে আমার শ্বশুরের পাশে বসে তাকে তুলছিলাম আর বলছিলাম, ভয় পাবেন না আব্বা, আমি আছি তো। কাপড় খুলে যখন পরিষ্কার করতে শুরু করলাম, আমার শ্বশুরের পুরো শরীর কাঁপছিল। পরিষ্কার করতে করতে হঠাৎ আমার চোখ আটকে গেল। আমার শ্বশুরের বুকের পাশে ডান দিকে একটা পুরনো কালো দাগ, অনেক গভীর, একটা অদ্ভুত আকৃতি। আমার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো, কারণ এই দাগটা তো আমার চেনা, ভীষণ ভালোভাবে চিনি আমি এই দাগটা, যে দাগ কিনা আমার শরীরেও আছে। ছোটবেলার সেই একটা রাত, প্রচন্ড চিৎকার, চারিপাশে আগুন আর হাসপাতালে ছোটাছুটি, এটা মনে উঠলে আমি এখনো ট্রমাতে চলে যাই। আর সেম এই দাগ আমার শ্বশুরের শরীরে আসলো কিভাবে? আমি মেঝেতে বসে পড়লাম, না এটা একদম হতে পারে না। আমার এই অবস্থা দেখে আমার শ্বশুরের চোখে জল চলে এলো। অনেক কষ্টে ভাঙা শক্তিতে আমার শ্বশুর আমার হাতটা চেপে ধরলেন। একটুও কথা নেই তার মুখে, কিন্তু তার হাত চেপে ধরাটা মনে হলো সে কিছু বলতে চায় আমাকে, আর মুখের ইশারায় বলছে, তুমি কি সেই মেয়েটা, যে মানুষটাকে আমি এতদিন শ্বশুর ভেবে এসেছি, সেই মানুষটাই কি আমার ভয়ঙ্কর অতীতের সঙ্গে জড়িয়ে আছেন? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার ভিতরে, কি করব একদমই বুঝতে পারছিলাম না। আবার আমার ভয়ঙ্কর অতীত আমার সামনে চলে এলো, আর আমার শ্বশুর এখনো আমার হাতটা শক্ত করে ধরে আছেন। হাত ধরাটা খুব শক্ত না, কিন্তু অদ্ভুত ভাবে দৃঢ়, মনে হলো অনেক বছর ধরে কথা চেপে রেখেছে, আর এখন সেটা বলতে চাচ্ছে। কি বলতে চায় আমার শ্বশুর আমাকে? সে কি আদৌ কিছু বলতে পারবে? বাকিটা আগামী পর্বে অবশ্যই দিব।